আমি সুদীপ, বাবা মার একমাত্র সন্তান। আমার বাড়ি শান্তিপুরে। গত 2 বছর যাবৎ আমি রাধারাম গ্রামের প্রাইমারি স্কুলে শিক্ষকতার কাজ করছি। সুদীপবাবু, ফাইলগুলোর কাজ কি শেষ হয়েছে? স্যার, এখনো পর্যন্ত সব ফাইল শেষ করতে পারিনি। আপনি আর আমাকে 1 রাত সময় দিন। আমি কাল স্কুলে আসার পথে ফাইলগুলোর কাজ শেষ করে আপনার কাছে জমা দেব। ঠিক আছে সুদীপবাবু, আপনার ওপর আমার পুরো বিশ্বাস আছে। তাহলে স্যার, আমি এখন উঠি? ঠিক আছে, আপনি এখন আসতে পারেন। গ্রামটি ছোট হলেও গ্রামের সৌন্দর্যতা আমাকে সবসময় মুগ্ধ করে তোলে। সবুজে ভরা গ্রাম বাংলার বুক চিরে বয়ে চলেছে আঁকাবাঁকা নদী। গ্রামটির মেঠো পথ দিয়ে চলার সময় মনে হয় যেন আমি এক অপরূপ স্বর্গে বাস করছি। হীরালাল, একটু এখানে এসো। জি স্যার, বলুন। আমি একটু জরুরি কাজে বসবো, কেউ যেন আমাকে বিরক্ত না করে। ফাইলগুলো কাল সকালের মধ্যে আমাকে জমা দিতে হবে। ঠিক আছে স্যার, আপনি কাজ করুন। আমি একটু বাড়ি থেকে ঘুরে আসছি। আকাশটা ভালো নেই, গিন্নির শরীরটি বেশ খারাপ, ঔষধ দিতে হবে। ঠিক আছে, যাও। প্রায় 6টা বেজে এলো। যত তাড়াতাড়ি পারো ফিরে আসবে। মনে হয় আজ বৃষ্টি নামবে। ঠিক আছে স্যার, আমি যাব আর আসব। এটি বলে হীরালাল চলে গেল তার বাড়ির উদ্দেশ্যে। স্কুলের শিক্ষকতা করা যেমন আনন্দ আছে, তেমনি সম্মানও আছে। কিন্তু মাঝে মধ্যেই এই ফাইলগুলোর কাজ ভীষণ একটি বিরক্তির ব্যাপার। আসলে আমাদের স্কুলের শিক্ষকের সংখ্যা কম হওয়াতেই এই কাজগুলো আমাকেই করতে হয়। আমি বেশ কিছুক্ষণ যাবৎ কাজ করছিলাম। বাহিরে তাকিয়ে দেখি বাহিরে বৃষ্টি হচ্ছে। তখনই ঘড়িতে তাকিয়ে দেখলাম ঘড়িতে তখন 8টা বেজে 10 মিনিট। সে কি, রাত 8টা পার হয়ে গেল, এখনো হীরালাল বাড়ি থেকে এলো না? মনে হয় বৃষ্টির মধ্যে আসতে পারছে না। এই বৃষ্টিটা আসার আর সময় পেল না। এসব ভেবে আমি আবারও কাজে বসে পড়লাম। একটু পর হঠাৎই বাহির থেকে একটি মেয়ের কান্নার আওয়াজ ভেসে আসছে। এত রাতে আশেপাশে কে কান্না করছে? আশেপাশে তো কোনো বাড়িও নেই। হীরালাল, হীরালাল, একটু এদিকে এসো। ও, হীরালাল তো বাড়িতে নেই। আমি আবারও কাজে বসলাম। কিছুক্ষণ পর ঠিক আবারও সেই কান্নার আওয়াজটি কানে এসে লাগলো। আওয়াজটি শুনে মনে হয় আমার বাড়ির বাহির থেকেই কান্নার আওয়াজটি ভেসে আসছে। আমি এবার আর রুমের ভেতরে থাকতে পারলাম না। আমি রুমের দরজাটি খুলে বাহিরে তাকিয়ে দেখলাম বাহিরে একজন মেয়ে বৃষ্টির মধ্যে কান্না করছে। কে আপনি? কোথা থেকে এসেছেন? আমি কোনো জবাব পেলাম না। আবারও জিজ্ঞাসা করলাম, এই বৃষ্টির মধ্যে আপনি এখানে কি করছেন? আমি পল্লবী। আমি আমার রাস্তা হারিয়ে ফেলেছি। ও, কিন্তু এখন তো বাহিরে বৃষ্টি হচ্ছে। কিছু মনে না করলে আপনি আমার রুমের ভেতরে আসতে পারেন। আমি একজন শিক্ষক, আমাকে আপনি বিশ্বাস করতে পারেন। এই কথা বলতে কি না বলতেই মেয়েটি আমার ঘরের ভেতরে প্রবেশ করল। আপনার শরীরটি পুরোপুরি ভিজে গিয়েছে। আমাকে নিয়ে আপনার চিন্তা করতে হবে না। আপনার ফাইলগুলোর কাজ আপনি শেষ করুন। আমি যে ফাইলের কাজ করছি আপনি কিভাবে জানলেন? আমি সব কিছুই জানি। আপনার বাড়ি কোথায়, আমি কি জানতে পারি? আমি পাশের জঙ্গলে থাকি। মেয়েটির কথাগুলো আমার কাছে অনেক অদ্ভুত লাগছিল। আমি তখন ভাবছিলাম, না জানি কোনো মুসিবত ঘরে ঢুকালাম নাকি। যাকগে, যা হবার তা হবেই। বাহিরে তাকিয়ে দেখলাম এখনও হালকা হালকা বৃষ্টি পড়ছে। আমি আর কোনো কিছু না ভেবে আমার ফাইলের কাজে বসে পড়লাম। বেশ কিছুক্ষণ কাজ করার পর
আমি ঘড়িতে তাকিয়ে দেখলাম রাত তখন 10টা বাজে। এত যে রাত হয়েছে কাজের চাপে আমি বুঝতেই পারিনি। আমার চোখ তখন মেয়েটির দিকে গেল। আমি ভালো করে তাকিয়ে দেখলাম মেয়েটি আমার রুমের ভেতর নেই। সে কি, মেয়েটি গেল কোথায়? এখানেই তো ছিল। কি ব্যাপার, এই হীরালাল এখনো আসছে না কেন? বৃষ্টি তো অনেক আগেই থেমেছে, কোনো বিপদে পড়ল না তো? ঠিক তখনই ভালো করে লক্ষ্য করলাম বাহির থেকে কেমন যেন একটি আওয়াজ ভেসে আসছে। আওয়াজটি খুবই অদ্ভুত এবং ভয়ানক। আমি আর ভেতরে থাকতে পারলাম না। আমি ঘরের দরজা খুলে বাহিরে তাকিয়ে যা দেখলাম তা দেখার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। দেখলাম বাহিরে হীরালাল রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, আর হীরালালকে সেই মেয়েটি বুক ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এটি দেখে আমি নিজেকে আর সামলাতে পারলাম না। আমি বলে উঠলাম, কি ব্যাপার, তুমি হীরালালের সাথে কি করছো? মেয়েটি যখনই আমার দিকে তাকালো আমি মেয়েটিকে দেখে পুরোপুরি চমকে উঠলাম। কি বিভৎস চেহারা, রক্তে ভরা চেহারায় তার কোনো চোখ নেই। সঙ্গে সঙ্গে মেয়েটি আমার দিকে এগিয়ে এলো। আমি অনেক জোরে বাঁচাও বাঁচাও বলছিলাম, কিন্তু আমার মুখ দিয়ে তখন কোনো আওয়াজ বের হচ্ছিল না। আমার পুরো শরীরটি যেন অবশ হয়ে আসছিল। আমি একটুও নড়তে পারছিলাম না। যুবতী মেয়েকে ঘরে ঢুকিয়ে তার সঙ্গে খারাপ কিছু করার মতলব ছিল তোর, তাই না? তোদের মতো পুরুষের বেঁচে থাকার কোনো অধিকার নেই। এটি বলে মেয়েটি আমার ঘাড়ে একটি কামড় বসিয়ে দেয়। বাঁচাও বাঁচাও, আমাকে ছেড়ে দাও, আমি কি করেছি, আমাকে ছেড়ে দাও বলছি। স্যার স্যার আমাকে শুনতে পাচ্ছেন? হীরালাল, তুমি? তাহলে কি আমি স্বপ্ন দেখছিলাম? জি স্যার, আমি অনেকক্ষণ যাবৎ আপনাকে ডাকাডাকি করছিলাম, আপনি শুধু বাঁচাও বাঁচাও বলছিলেন। আমি তখন বুঝতে পারলাম আমি স্বপ্ন দেখছিলাম। এই অবেলায় এমন বাজে স্বপ্ন দেখে মনটি খারাপ হয়ে গেল। ঠিক তখনই আমার ঘরের দরজায় কেউ যেন ডাকাডাকি করছে। হীরালাল, দরজাটি খুলে দাও।